বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নাহরিন আই খান, এবং আমার ডানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আসিফ বিন আলী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর নাহরিন, আমরা জুলাই মাসে কথা বলছি, কিন্তু 2 বছর পরে এই জুলাইতে সে ওই প্রশ্ন উঠতে শুরু করেছে যে জুলাই থেকে বাংলাদেশ বা বাংলাদেশের ক্ষমতাসীনরা দূরে সরে যাচ্ছে কিনা। আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশের ক্ষমতাসীনরা দূরে চলে যাচ্ছে কিনা, মানে ক্ষমতাসীন কারা? হ্যাঁ, যারা যেমন ধরেন আমি একজন ক্ষমতাসীনকে চিনি, যিনি খুবই কথা দিয়ে শব্দ দিয়ে ক্ষমতাসীন, নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যে জুলাইয়ের ব্যবসা আমরা বারবার করব। তার মানে জুলাই ব্যবসা হয়ে গেছে এই মুহূর্তে। দেখেন, শব্দের প্রয়োগ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে শব্দ হচ্ছে আপনার মনের রিফ্লেকশন, আপনি ভেতর থেকে জিনিসকে কেমন করে ভাবেন। ধরুন, আমাকে আপনি কোনোদিনও মানে এমন জায়গায় পাবেন না যে আমি জুলাইকে ব্যবসা বলতে পারবো, এটা আমার মস্তিষ্কেই আসবে না। তো জুলাইকে আসলে ক্ষমতাসীনদের একটা দল ব্যবসা বলা শুরু করেছে। জুলাই চেতনা ছিল, জুলাই সংস্কার ছিল। আপনি যার নাম উদ্ধৃত করলেন, তাকে কি আপনি ক্ষমতাসীন মনে করেন? অবশ্যই শব্দ দিয়ে ক্ষমতাসীন এবং ক্ষমতাবান, মানে হ্যাঁ, ক্ষমতাবান, ক্ষমতাসীন, যাই বলেন কেন। দেখুন, উনার শব্দ জালের মানে সেই বেড়াজালে পড়ে মানুষকে হসপিটালেও চলে যেতে হয়েছে, তাই না? তাহলে আসলে শব্দের তো ভূমিকা অনেক। আর এই সময় আবার ক্ষমতাসীন ক্ষমতাবান বলতে গেলে ওই যে একটা গল্প আসে, সাবঅল্টার্ন, মানে উনারা নিজেদেরকে দাবি করেন সাবঅল্টার্ন, উনারা বলেন সাবঅল্টার্ন, কিন্তু উনারা আসলে সেই সাবঅল্টার্ন যারা পর্দার আড়ালে খুবই ক্ষমতাবান। উনারা পছন্দ করেন নিজেদেরকে ওরকম প্রান্তিক মানুষ হিসেবে প্রমাণ করার জন্য, কিন্তু উনাদের অ্যাক্টিভিটিসে আসলে প্রান্তিকতার কোনো ছোঁয়াও নাই। তো সেই জায়গা থেকে বলছিলাম যে জুলাই আসলে তাদের কাছে ব্যবসা হয়ে গেছে, জুলাই অনেকের কাছে চেতনা বাজতে জায়গা হয়ে গেছে, জুলাই অনেক কিছু হয়েছে। তবে আমি মনে করি যে বিএনপি নামের একটা দল, যে দলটি এখন ক্ষমতায় আছেন, এই দলটা কোনো না কোনোভাবে জুলাইকে ঠিক জায়গায় রেখে জুলাইয়ের প্রতি কিছু কমিটমেন্ট রাখার চেষ্টা করছে। এবং এটা আমি বিশ্বাসই করতে চাই যে বিএনপি যে দলটি, তাদের সাফারিংসের যে ইতিহাস আছে, তারা যেভাবে সাফার করছে অন্য দলরাও করেছে, কিন্তু বিএনপিকে যেমন মোটা দাগে অন্যান্য ক্ষমতাবানরা বলার চেষ্টা করছে জুলাইয়ের চেতনা নিয়ে প্রতারণা করছে বিএনপি, আমি মনে করি বিএনপি আসলে সেটা করছে না। বিএনপি আসলে জুলাইয়ের চেতনাটাকে কোনো না কোনোভাবে ধারণ করার চেষ্টা করছে। তবে আপনি জানেন, যখন একটা মানে একটা দল সরকারে থাকে, তখন তাকে আসলে বিভিন্ন ডিমেনশনে কাজগুলো করতে হয়, অনেক হোলিস্টিক জায়গা থেকে দেখে কাজগুলো করতে হয়। সো সেই জায়গা থেকে বিএনপি হয়তো কিছু জায়গায় বিএনপির কাজের ক্রিটিক্স তো আমরা করতেই পারি, বা যেমন ধরেন জুলাইয়ের একটা বড় বিষয় ছিল হচ্ছে সংবিধান সংস্কার অথবা সংশোধন। বিএনপি কিন্তু সংশোধনের পথে হাঁটছে, এবং আমরা দেখেছি আরেকটি দল ওয়াকআউট করেছেন, যারা সবসময় জুলাই নিয়ে কথা বলেন, জুলাইয়ের চেতনা নিয়ে কথা বলেন, কিন্তু যারা ওয়াকআউট করেছেন তাদের কাছে আমি মনে করি জুলাইটা সেইখানেই ধারণ হতো যদি সবাই সম্মিলিতভাবে এখানে পার্টিসিপেট করতো। ওনারা তো আসলে ওনাদের নাম দেন নাই। তবে এটাও আমার কাছে একটা রাজনৈতিক খেলা মনে হয় যে সংস্কার না সংশোধন। যেমন আপনার মনে আছে মনে হয় গত 18 মাসে আমরা অনেক নতুন নতুন শব্দ শুনেছিলাম না? নরম পন্থা, তারপরে হচ্ছে নতুন বন্দোবস্ত, অনেক কিছু শুনেছিলাম। তো সংস্কার এবং মানে কি বলে সংশোধন, এই দুইটাও আসলে একটা শব্দের জালে আটকা পড়ে গেছে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রীতে যাওয়া গেছে, এটা কিন্তু সংশোধনের মাধ্যমে হচ্ছে। এত বড় বড় জিনিস যদি সংশোধনের মধ্যে হয়, তাহলে তাকে সংস্কারের নাম দিতে হবে কেন? আর আমি মনে করি যে কোনো সংশোধনই আসলে সংস্কার, মানে এটাকে আলাদা করে দেখার কিছু নাই। জি, আমি আবার আসবো আপনার কাছে। আসিফ, আপনার কাছে একটু শুনতে চাই যে এই অভিযোগ বিরোধীরা করছে, এবং এই অভিযোগ কতটা যৌক্তিক এবং কতটা বাস্তবতা আছে এর মধ্যে, এবং এই সংশোধন বা সংস্কার, আমি ঠিক এই শব্দমালার বিতর্কের মধ্যে আমার খুব একটা আগ্রহ নেই, কিন্তু আমি যেটা দেখতে বা বুঝতে চাই, এমনকি জুলাই চার্টার নিয়েও অনেক কথা হচ্ছে। অফকোর্স বিএনপি জুলাই চার্টারে স্বাক্ষর করেছে, তার নোট অফ ডিসেন্ট সহ। অফকোর্স একটা পর্যায়ে যখন গেজেট নোটিফিকেশন রাষ্ট্রপতির আদেশ হলো, তখন বিএনপিকে এটাকে প্রতারণাও বলেছে, বিশ্বাসঘাতকতাও বলেছে। আবার একথাও ঠিক যে গণভোটে বিএনপি
পার্টিসিপেট করেছে, হয়তো হ্যাঁ ভোটের পক্ষে ওই ক্যাম্পেইনটা করেনি, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সহ কোনো কোনো নেতা কখনো কখনো হ্যাঁর কথা বলেছেন, কিন্তু এটা পরিষ্কার না যে বিএনপির আসলে সারা দেশে নেতাকর্মী সমর্থকরা কতখানি হ্যাঁর পক্ষে ছিলেন, কতখানি নায়ের পক্ষে ছিলেন। মানুষ বিএনপিকে ভোট দিয়েছে তার ইশতেহারের ভিত্তিতে। বিএনপির 31 দফা, সেটা নিয়ে বিএনপি এবং তার মিত্ররা অনেক দিন ধরে কাজ করেছে, সেটা নিয়ে প্রচারণা চালিয়েছে, ওয়ার্কশপ করেছে, নানা কিছু করেছে। তো মোটা দাগে আমি সাধারণ একজন রাজনীতির ছাত্র হিসেবে বুঝতে চাই বা দেখতে চাই, আমার কাছে যেটা প্রধান বিবেচ্য সেটা হচ্ছে, যদি ধরে নিই যে মানুষ ভোট দিয়েছে বিএনপিকে তার ইশতেহারের ভিত্তিতে, এখন আমার দেখবার বিষয় হচ্ছে সেই ইশতেহার বিএনপি মেনে চলছে কিনা। আমি 31 দফাও বিবেচনায় নিচ্ছি না, জুলাই চার্টারও বিবেচনায় নিচ্ছি না। আরেকটা হচ্ছে যে গণভোট যেহেতু হয়েছে, বিএনপির মধ্যে অংশ নিয়েছে, বিএনপিটাকে অস্বীকার করতে পারে না। তো এখন সেটার একটা ফলও আমরা দেখেছি। মানুষ আসলে বিএনপিকেও ভোট দিয়েছে, মানুষ গণভোটে হ্যার পক্ষেও ভোট দিয়েছে। এর মধ্যে ওই যে কনস্টিটিউশন আছে না, আমরা বাংলা এবং ইংরেজির মধ্যে ভাষার কোনো সমস্যা হলে কোন ভাষাকে প্রাধান্য দিব, তো আমরা কি এখন গণভোটকে প্রাধান্য দিব নাকি মূল জাতীয় সংসদ নির্বাচনকে প্রাধান্য দেব? সো এই বিতর্কগুলোর আসলে সমাধান কি? কিন্তু বিতর্ক তো রাজনীতিতে থাকবে এবং বিতর্ক হয়তো আমরা করতে পারবো, কিন্তু আমার কাছে প্রধান বিবেচ্য বিষয় যে মানুষের আকাঙ্ক্ষা বলি, আকাঙ্ক্ষার যেহেতু প্রয়োজন, যেটা এটা বিএনপির জন্য প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা দরকার, বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা দরকার, চেকস অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার, যেটা বাংলাদেশে একেবারেই অনুপস্থিত। বিএনপি সেটা করবে কিনা বা করতে গিয়ে কতদিন সময় নেবে, সেটা আমার একটা প্রধান আগ্রহের জায়গা, এবং যেটা দিয়ে আমি একজন নাগরিক হিসেবে বা রাজনীতির ছাত্র হিসেবে বিএনপিকে মাপার বোঝার চেষ্টা করব। আপনার কথা শুনতে চাই। ধন্যবাদ জিল্লুর ভাই। নারীন, আপনার কাছেও আমার এই পুরো আমি যেটা তুললাম আপনার বক্তব্যটা আপনি কি মনে করেন বুঝতে চাইব। ধন্যবাদ জিল্লুর ভাই আমাকে আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটাকে আমি যদি খুব ছোট করে এক লাইনে নিয়ে আসি, সেটা হচ্ছে সংস্কার দরকার কি দরকার না। উত্তর হচ্ছে সংস্কার অবশ্যই দরকার। এ বিষয়ে আমার মনে হয় যে কোনো দিকেই খুব একটা দ্বিমত নেই। প্রশ্নটা হচ্ছে আরেকটা হচ্ছে যে সংস্কার বলতে আমি এই শব্দের যে অর্থ বুঝি, সংস্কার তো আসলে একটা কন্টিনিউয়াস অনগোয়িং প্রসেস, এবং সবসময় কিছু না কিছু হয়, সেটা আপনার ভালো হতে পারে, খারাপ হতে পারছে, এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়াটাই তো সংস্কার। হ্যাঁ, সেই জায়গাটাতেই আসছি জিল্লুর ভাই। আসলে গত 2 বছরে পুরো বিতর্কটা তৈরি হয়েছে সংস্কারের কন্টেন্ট কি হবে শুধু সেটা নিয়ে না, একই সাথে সংস্কার কিভাবে হবে সেটা নিয়ে। প্রথম দিকে বিতর্কগুলো শুনে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, শুধু কন্টেন্ট কি হবে, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা কিংবা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটু কমিয়ে আনা, রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়ানো, মনে হচ্ছিল এটাই সংস্কারের কন্টেন্ট। কিন্তু ইভেনচুয়ালি আমরা দেখলাম যে বিতর্কটা শুধু কন্টেন্টে সীমাবদ্ধ থাকে নাই, প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। জিল্লুর ভাই, আমি আগে একটু কনটেক্সট দিয়ে তারপরে আপনার প্রশ্নটাতে আসি। কনটেক্সট আপনি যদি চিন্তা করেন, 5 আগস্ট হলো একটা অটোক্রেটিক গভর্নমেন্টের পতন ঘটলো, দেশ একটা ট্রানজিশন প্রসেসে ঢুকলো। একটা দাবি ছিল যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এবং পার্লামেন্ট আসুক এবং তারাই ঠিক করবে ভবিষ্যৎ যাত্রাটা কেমন হবে। কিন্তু সেইটাকে ডিলে করা হলো 2 বছর, এবং এই 2 বছরের নানা ধরনের রাজনীতি চলল, এবং সেই রাজনীতির একটা বড় জায়গায় 2টা শব্দ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক, আর একটা হচ্ছে নতুন সংবিধান। আপনি যদি বলেন এটা শুধুমাত্র নতুন বাংলাদেশ, নতুন সংবিধান, তো এইটা শুধুমাত্র কিন্তু কথাবার্তায় ছিল না। যখন একটা পলিটিক্যাল পার্টি গঠন হলো, সে কিন্তু তার ওই গঠনের ইশতেহারের দিনই বলছে যে সে সেকেন্ড রিপাবলিক চায়, সে হচ্ছে নতুন সংবিধান চায়। জামাতের দিক থেকেও দেখলাম আমরা একই দাবি। এখন আমি এটাকে একটু পলিটিক্যালি বিবেচনা করবো জিল্লুর ভাই। প্রথমত হচ্ছে যে তাহলে প্রথম রিপাবলিক যেটা এবং প্রথম সংবিধান, সেটা মুক্তিযুদ্ধের আউটকাম, এবং ওইটা একই সাথে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটারই রাজনৈতিক লেজিটিমেসির সোর্স। 24টাকে যেভাবে দেখা হলো, যে যদিও 24 দেশের সকল গ্রুপের মানুষের অংশগ্রহণ ছিল, ডানপন্থী, বামপন্থী, জামায়াত, বিএনপি, এনসিপি, সাধারণ মানুষ সব মিলায়, কিন্তু এই আন্দোলনটাকে তো এককভাবে ডানপন্থীদের ভেতরে নেওয়ার একটা প্রবণতা আমরা দেখলাম, এবং এটাকে দেখানোর চেষ্টা করা হলো যে 24 হচ্ছে নতুন স্বাধীনতা, এর আগে সার্বভৌমত্ব ছিল না, এইবারই ফেরত আসছে। এখন দেখেন
এখানে একটা পলিটিক্যাল ব্যাপার রয়েছে যেটা অস্বীকার করার কোনো উপায় নাই। সো জামায়াত এবং এনসিপির জন্য 24 হচ্ছে তার পলিটিক্যাল লেজিটিমেসির জায়গা, কারণ জামায়াতের জন্য 1971 লেজিটিমেসির জায়গা না। তো সেই জায়গা থেকে তারা 47 থেকে 24 এই ফ্রেমওয়ার্কে ঢুকলো, এবং এই ফ্রেমওয়ার্কে ঢুকে আমরা দেখলাম যে বুদ্ধিজীবী সার্কেল থেকে দুইটা আলাপ আসছে। একটা গ্রুপ থেকে বলছেন যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, আর একটা গ্রুপ বলছে সংবিধানকে পুনর্লেখন করতে হবে। মানে পুরো ব্যাপারটা হচ্ছে ইতিহাসটাকে শুরু করতে হবে 24 থেকে। এবার আসা যাক এই আলাপটা নেক্সট স্টেপে যখন গেল, অর্থাৎ রিফর্ম এবং অ্যামেন্ডমেন্ট, মানে এই ধরনের নানা রাজনীতি করে যখন বুঝলো যে এটা খুব একটা কাজ করছে না, এবার আরও প্রিসাইজ জায়গাতে ঢুকলো। এখন বাংলা এটাকে অ্যামেন্ডমেন্টের বাংলা করা হচ্ছে সংশোধন, রিফর্মের বাংলা করা হচ্ছে সংস্কার। আমি বাংলায় ঢুকবো না, আমি ইংলিশ টার্মিনোলজিক্যাল কনসেপ্ট থেকে যদি আলোচনা করি, রিফর্ম অনেক বড় প্রসেস, অর্থাৎ রিফর্ম একটা বিস্তৃত ধারণা, এবং এটার মূল কথাই হচ্ছে পুরো কাঠামোটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি যদি রিফর্মের ব্যাপারটা ধরি, তার মানে বেসিক্যালি যেটা এখন বিরোধী দল এবং জামায়াত এনসিপি বলছে, নতুন সংবিধান লাগবে এবং সেটার জন্য একটা নতুন গণপরিষদ লাগবে, এবং সেটাই নতুন দেশ ঠিক করবে। অ্যামেন্ডমেন্ট হচ্ছে যেটা সংশোধন করা, অর্থাৎ কাঠামোটা ঠিক থাকবে, কিন্তু এর মধ্যে যা যা অ্যামেন্ড করা দরকার সব করা যাবে। বিএনপি বলছে যে তাহলে অ্যামেন্ডমেন্ট করতে হবে, এবং তারা যে প্রসেসটার কথা বলছে সেটা হলো যে ইলেক্টেড পার্লামেন্ট থেকে সেখানে সংবিধান সংশোধন কমিটি, সেই কমিটির রিফর্ম সুপারিশ করবে এবং সেই রিফর্ম সংসদে পাশ হবে, এবং তার মাধ্যমে অষ্টাদশ সংশোধনী সংবিধানে যুক্ত হবে। এখন দেখেন, যদি ইন জেনারেল আলাপ করি, তার মানে হচ্ছে রিফর্মটা অ্যামেন্ডমেন্টের থ্রুতে কিন্তু করা যায়, তাই তো? আপনি যা যা রিফর্ম চাচ্ছেন, জুডিশিয়ারির সেপারেশন, প্রাইম মিনিস্টারের ক্ষমতাকে কমিয়ে আনা, ইভেন হচ্ছে নির্বাচন কমিশনকে আরও বেশি পাওয়ারফুল করা, প্রত্যেকটা দাবি আপনি রিফর্ম প্যাকেজ আকারেই যদি নেন, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা যায়। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে তারা অ্যামেন্ডমেন্টে খুশি না, বিকজ পলিটিক্যাল এজেন্ডাটা ওই যে 24 তাদের রাজনীতির ভিত্তি হতে হবে। আমার কোনো প্রবলেম নাই 24 তাদের রাজনীতির ভিত্তি হলে বা না হলে, কারণ এখানে একটা খুবই ইন্টারেস্টিং গেম হয়েছে। গেমটা হলো, আপনি যদি খেয়াল করেন, ইন্টারিম গভর্নমেন্টের সময় শুরুর দিকে কিন্তু ইলেকশনের ডেট ঘোষণা করা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছিল। আপনিও জানেন, নারিনাপা তিনিও জানেন, যে যখন বারবার বলা হচ্ছিল ডেট দেন, নানা রকম অজুহাত দেওয়া হয়েছে, কখনো কখনো স্লোগান এসছে 5 বছরের। তো শেষ পর্যন্ত যখন ইন্টারিম ইলেকশনের 50 বছরও বলেছেন জনগণ চায়, তো শেষ পর্যন্ত যখন ইলেকশনের ডেটটা দেওয়া হলো, হ্যাঁ, তখন ওইখানে একটা সূক্ষ্ম রাজনীতি হয়েছে। সেটা হচ্ছে যে বিএনপি যখন নির্বাচনে গেল, সে তার অ্যামেন্ডমেন্ট নিয়ে গেল। সে শুরু থেকেই বলছে যে আমি অ্যামেন্ডমেন্ট চাই এবং আমি এই প্রজেক্টটা নিয়েই ইলেকশনে যাচ্ছি। অন্যদিকে সেই সময় যারা বুদ্ধিজীবী ছিলেন, অ্যাক্টিভিস্ট ছিলেন এবং খুবই প্রভাবশালী ছিলেন যারা, তারা বুঝলেন যে ওকে ফাইন, এখানে তাহলে হচ্ছে রিফর্মের ব্যাপারটাকে কিভাবে রাখা যায়। সো তারা গণভোটের কথা বললেন। এখন আপনি দেখেন, জনগণ যে কাজটা করেছে সেটা হলো, জনগণ রিফর্মের ক্ষেত্রে ইয়েস বলেছে, আবার জনগণ অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে ইয়েস বলেছে। নিয়ম তো তাই, কারণ রিফর্মও জিতে গেছে, অ্যামেন্ডমেন্টও জিতে গেছে। এখন তাহলে কোনটা বেশি আগে প্রায়োরিটি পাবে? এই যে সংকটটা, এই সংকটের দায় কিন্তু জনগণের না। এই সংকটের দায় হচ্ছে যে মানুষরা ওই ইলেকশনটা, রিফর্মটা এবং হচ্ছে এই গণভোটটা ডিজাইন করেছিল তাদের, বিকজ এইটা খুবই সূক্ষ্মভাবে ডিজাইনই করা হয়েছে যাতে এইটাই আগামী 10 বছরের রাজনীতিকে ইনফ্লুয়েন্স করে। এবং এখন ব্যাপারটা আমরা সেভাবেই দেখছি। দেখেন জিলুর ভাই, বাংলাদেশের কারেন্ট সংবিধান, আমি সংবিধান বিশেষজ্ঞ না, বাট অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী জনগণের ক্ষমতার কথা বলা হয়েছে, এবং ওই ক্ষমতাটা এক্সারসাইজ হবে সংবিধানের মাধ্যমে। এবং 142 অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্টের ভেতরেই রিফর্মটা করা যায়, যা যা দাবি আসছে মোটামুটি সব করা যায়। হ্যাঁ, তবে মৌলিক যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা করা যাবে না, কারণ ওইটা আদালতের হাতে তখন থাকবে, যেটা বেসিক স্ট্রাকচার এবং 7 বি অনুযায়ী। তাহলে প্রশ্নটা হচ্ছে, যদি আমার উদ্দেশ্য শুধুমাত্র রিফর্ম হয়, বেটার স্টেট বিল্ডিং হয় এবং পলিটিক্যাল ট্রানজিশনটাকে ফার্দার মুভমেন্ট করানো হয়, তাহলে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রিফর্ম করতে সমস্যা কোথায়? কেন আপনার সংবিধান পরিষদ লাগবে এবং কেন নতুন সংবিধান? উত্তর আপনার কাছে থাকলে আপনি দেবেন, প্রফেসর নাহরিনও দিতে পারেন। এবং আমি তো সূচনায় আমার যেটা প্রশ্ন করবার সময় আসিফকে বলছিলাম, তার প্রেক্ষিতে আপনার বক্তব্য শুনতেছি। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, যে বিএনপির তো 2/3 আসন শুরু, মানুষ তার পক্ষে এখন পর্যন্ত বেশ ভালোভাবেই আছে। তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার ধরে সে যদি
দ্রুত বাস্তবায়ন করতে চায়, সে যদি মিন করে থাকে যে সেগুলো করবে, তাহলে সংসদের ভেতরে কে অফকোর্স বিরোধী দলকে আস্থায় নিয়ে তাদের সঙ্গে একটা সুসম্পর্কের ভিত্তিতে হলে দেখতে ভালো লাগবে। কিন্তু সেটা সেই বিবেচনায় যদি আমরা নাও যাই, মাঠ গরম করুক, সংসদ গরম করুক, তারা যদি তাদের অঙ্গীকারের কাজগুলো করতে থাকে একটার পর একটা, তাহলে সমস্যা কোথায়? আমি তো মনে করি মানুষ তাকেই সমর্থন করবে। হ্যাঁ, সমস্যা তো নাই। বিএনপি তো আসলে, আমি যেটা মনে করি যে বিএনপি তো সেটা তার কাজ দিয়ে বিএনপি কেন এখনো মানুষকে বা সবাইকে বোঝাতে পারছে না? আমি ধরে নিচ্ছি যে বিরোধিতা করবার জন্য যারা বিরোধিতা করছে তারা কনভিন্স হবে না, এখন হচ্ছে যে সবাইটা আপনি বললেন, মানে এটা সবাই তো একটা খুবই রিলেটিভ একটা টার্ম না, মানে সবাই রিলেটিভ টার্ম। আপনি সংখ্যায় হয়তো তারা সংসদে কম, সংসদের বাইরে কম, কিন্তু পারসেপশন পলিটিক্সে ম্যাটার করে, এবং তারা সাধারণ মানুষের মধ্যে এরকম একটা ধারণা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে কাজও দিচ্ছে যে বিএনপি আসলে জুলাইয়ের ওই চেতনা, জুলাইয়ের কথা, ওই সংস্কার চায় না, এটা চায় না, ওটা চায় না। কিন্তু জিল্লুর ভাই, আমার কাছে মনে হয় যে সবার কথা আমরা বলি, মানে এটা তো আসলে কোনো রিসার্চ করে দেখা সবাই না, এটা হচ্ছে আপনার চেনা জগৎ, যেটা দেখেন সেটা। আমার কাছে এখন মনে হয় কি জানেন, সাধারণ মানুষের খুব বেশি মাথা ব্যথা নাই গণভোট বা এগুলো নিয়ে। এটা মুষ্টিমেয়, যেমন ধরেন জেনজির একটা জেনারেশন বা যারা পথে ঘাট আন্দোলন করেছে ওই সময়, বা পলিটিক্যাল একটা এজেন্ডা, এটা এখন একটা পলিটিক্যাল এজেন্ডা হয়েছে। কিন্তু দেখেন, আপনার মনে আছে মনে হয়, বা আসিফেরও হয়তো মনে আছে, ইভেন এটা যদি জেনজির আকাঙ্ক্ষার মধ্যে থাকে এবং তারা যদি এটা দেখতে চায়, সেটা তো অ্যাড্রেস করতে হবে। সেটাই বলছি, মানে তারাই তো ভবিষ্যৎ, বর্তমান এবং অবশ্যই। এবং আপনি দেখেন, আপনাদের সবারই মনে আছে মনে হয় যে গত 1.5 বছর, মানে যখন 24 শেষ হলো, 24টা কি বিপ্লব না অভ্যুত্থান, এটা নিয়ে মানে শত শত টকশো হয়েছে, তাই না? যে এটাকে বিপ্লব বলবেন না অভ্যুত্থান বলবেন। বিশ্বাস করেন, আমার এখন মনে হয় সংস্কার, সংশোধন, এগুলোও একটা ওই শব্দের বেড়াজালে। এটা হচ্ছে কি, যে কোনো একটা রাজনৈতিক দলের এটা একটা ব্যক্তিগত জায়গায় চলে গেছে যে আমাকে এই শব্দটাকে এস্টাবলিশ করতে হবে। আমার মনে হয় না, বা আমি ধরেন যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, অনেক ছেলে মেয়ের সাথে বা জেনজির সাথে আমার একটা সরাসরি কানেকশন আছে, আমার এই মুহূর্তে মনে হয় না যে বিএনপিকে নিয়ে খুব বেশি মানুষের ভেতর বিরক্তি তৈরি হয়ে গেছে। বিএনপি যে কাজগুলো করছে, যেমন আপনি বলছিলেন যে বিএনপির ইশতেহারে প্রশ্নের মধ্যে ছিল আসিফকে যখন, যে বিএনপি তার ইশতেহার অনুযায়ী কাজ করছে কিনা। বিএনপি কিন্তু তার ইশতেহার অনুযায়ী কাজ করছে। যেমন ধরেন বিএনপির ইশতেহারে একটা প্রথম জিনিস ছিল ফ্যামিলি কার্ড, এটা কিন্তু দিয়েছে। এখন এটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু চেষ্টা চলেছে। কৃষক কার্ড, সেই কাজগুলো তো বিএনপি করছে, কিন্তু আমরা মূলত আলোচনা করছি যে রাষ্ট্র কাঠামো সংস্কারের সঙ্গে বা অ্যামেন্ডমেন্ট যেগুলো বিএনপির অঙ্গীকার, সেই জায়গায় স্ট্রাকচারাল যে চেঞ্জগুলো করা দরকার। যদি আপনি সালাউদ্দিন সাহেবের বক্তব্যটি শোনেন সংসদে, আসিফ কিন্তু ওই কথাটাই বলছিল যে মানে অ্যামেন্ডমেন্ট দিয়েই কিন্তু রিফর্ম করা সম্ভব। বিএনপি আসলে ওই জায়গাটাতে আছে। দেখেন, বিএনপির মতো একটা দলের সবচেয়ে কম্প্রোমাইজের জায়গা কোনটা ছিল, যে পরপর 2 বার প্রধানমন্ত্রী না হওয়া, না? এটা কিন্তু বিএনপি এটা নিয়ে কিন্তু বিএনপির দ্বিমত নাই। বিএনপি যেমন ধরেন একটা কথা তারা বলেছেন যে দলীয় প্রধান এবং সরকার প্রধান এক হতে পারবে না, এটা নিয়ে বিএনপির একটা দ্বিমত আছে। কিন্তু যদি দ্বিমতও এখানে না থাকে, আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, হ্যাঁ, ওখানে দেখেন সোনিয়া গান্ধী, মনমোহন সিং, আসলে কে চালিয়েছে? সোনিয়া গান্ধী, তাই না? তার মানে এটাও কিন্তু একটা দলীয় পারসেপশন যে ওই দল কাকে লিডার হিসেবে দেখতে চায়, থাকুক আর না থাকুক। আমি মনে করি যে আসলেই সংস্কার এবং সংশোধন এটা শব্দের খেলার মধ্যে আটকে গেছে। বিএনপি এমন একটি দল, বিএনপির যেগুলো নোট অফ ডিসেন্ট ছিল সেটা কিন্তু প্রথম দিন থেকেই ছিল এবং শেষ দিন পর্যন্ত আছে, এখন পর্যন্ত আছে। বিএনপি যেটা করতে চায়নি আগে বলেছে যে আমরা এটা চাই না, তো বিএনপি যেটা করতে চায় বলেছে সেটা বিএনপি করুক, সেটা বলছে। কিন্তু সেটা তো বিএনপি করার পথেই আছে। মানে আপনি কি আমাকে একটা এক্সাম্পল দিতে পারবেন যে বিএনপিটা করে? আপনি বলছেন যে বিএনপি অনেকগুলো, যে ফ্যামিলি কার্ডের কথা বললেন, কৃষক কার্ডের কথা বললেন, যেটা ইশতেহারে ছিল, হ্যাঁ, কৃষকদের ঋণ মওকুফের কথা বললেন। কিন্তু আমি বলছি যে বিএনপির এই যে আপনি বললেন যে 2 মেয়াদের বেশি থাকতে পারবে না, ক্ষমতার কিছুটা ভারসাম্য, আর্টিকেল 70, এই কাজগুলো কিছু কিছু করলে মানুষের মধ্যে এক ধরনের, মানে এটা কি, আমি জানি না এটা কি বিএনপি করার পথে নাই। মানে আমার তো ধারণা, মানে কালকে যখন সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা আমি শুনলাম, তো ওনাদের কিছু আইনগত বিষয় নিয়ে সমস্যা আছে, যেমন এই যে 2 বার শপথ নেওয়া বা এগুলো। এবং দেখেন, 2 বার শপথ নেওয়ার বিষয়টাও কিন্তু প্রথম দিনই বিএনপি বলেছে যে একটা নিলে আরেকটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, এটা বলেছে। তার মানে বিএনপি তো এটা চলার, মানে এটা প্রসেসের মধ্যেই আছে। আমি মনে করি না যে বিএনপি আসলে কোনো ধরনের প্রতারণা করছে। বিএনপি যে স্ট্যান্ডটা প্রথম দিন ছিল, বিএনপি সেই স্ট্যান্ডটা এখন পর্যন্ত আছে। যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, আমি মনে করি
করি না বিএনপি ওখানে কম্প্রোমাইজের জায়গায় যাবে, বিএনপির ওটা ওখানেই থাকবে। তো ওটাই আসলে কথা যে আমরা আসলে হয়েছে কি আমরা যে কথাটা আপনি জিজ্ঞেস করছিলেন যে সাধারণ মানুষের পারসেপশন, বিশেষ করে সাধারণ মানুষ এই মুহূর্তে কী নিয়ে ব্যস্ত জানেন? বন্যা নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষ কী নিয়ে ব্যস্ত? সাধারণ মানুষ ব্যস্ত হচ্ছে কালকে যে সড়ক অবরোধে মানুষের জনজীবনে দুর্ভোগ হয়েছে সেগুলো নিয়ে ব্যস্ত। আমার মনে হয় যে যেহেতু একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার এসছে, সাধারণ মানুষ খুব বেশি এটা নিয়ে মানে খুব মাতামাতি করছে এটা আমি মনে করি। প্রফেসর, এই কথা ঠিক যে সাধারণ মানুষ বন্যা নিয়ে ব্যস্ত, তরুণ শিক্ষার্থীরা তাদের পরীক্ষা পেছানো বা এটা নিয়ে ব্যস্ত, তাদেরকে আমরা রাস্তায়ও দেখলাম, তারা ইনফ্লেশন নিয়ে ব্যস্ত, এই কথাগুলো ঠিক। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে আমরা অতীত সরকারগুলোর মানে বিশেষ করে শেখ হাসিনা শাসন আমলের সময় এই একই রকম কথা শুনেছি যে সাধারণ মানুষের এগুলো সমস্যা। এই যে আমরা বাক স্বাধীনতার কথা বলেছি, আমরা গুম খুনের কথা বলেছি, ডিএস এর কথা বলেছি, সিএস এর কথা বলেছি, এগুলো সাধারণ মানুষের, গণতন্ত্রের কথা বলেছি, নির্বাচনের কথা বলেছি, এগুলো সাধারণ মানুষের সমস্যা নয়, যে কারণে তারা ওই গণতন্ত্রের বিপরীতে উন্নয়নের বয়ান হাজির করবার চেষ্টা করেছে। কিন্তু জিল্লুর ভাই আমার মনে হয় যে ধরেন 17 বছরের সাথে এই বিএনপিকে যদি একটা কম্পারিজনের মধ্যে আমরা যাই, বিএনপির প্রতি এটা একটা অবিচার করা হবে। এই কারণে অবিচার করা হবে যে এটাও মাথায় রাখতে হবে যে বিএনপির কাছে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি, এবং বিএনপি যেটা সাফারিংসের মধ্য দিয়ে এসছে, এবং বিএনপি এই 17 বছরে ওই শাসনের বিপরীতে ওই ধরনের শাসন যেন বাংলাদেশে কখনো না আসে সেই কথাগুলো বিএনপি বলেছে। যেমন ধরেন সংবিধান সংস্কার পরিষদ যেটা বলছে, আমি সংবিধান সংস্কার পরিষদের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, কিন্তু এই কথাও ঠিক যে বিএনপির ইশতেহারের মধ্যে আছে এবং এই শব্দ ব্যবহারে, এই বাক্য ব্যবহারের সময় সতর্ক থাকা উচিত ছিল। আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি সেটা করবেন না কেন? আমি মনে করি সংবিধান সংস্কার না, কিন্তু এটাও ঠিক যে যেগুলো বিএনপি ইশতেহারে আছে বা আপনি সংস্কার বলেন বা সংশোধন বলেন, বিএনপি তো ওই পথে হাঁটছে। বিএনপি তো বলে নাই যে এগুলোর প্রয়োজন নাই। ইভেন ধরেন গণভোট নিয়ে বিএনপির যে সমস্যাটা তৈরি হয়েছে এটা তো বিএনপি আগেই বলেছিল, কিন্তু এটাও একটা ঠিক যে তখন বিএনপি কিন্তু গণভোটের বিরোধিতা করে নাই। এটাও সালাউদ্দিন সাহেব কিন্তু একদম নির্দ্বিধায় স্বীকার করেছেন যে তখন তাদের ইলেকশন পাওয়াটাই সবচেয়ে জরুরি ছিল। কারণ আমরা জানি যে কথা আসিফ বলছিলেন যে ইলেকশনের ডেট পাওয়াটা, ইলেকশন কবে হবে, সেটাই তো একটা খুব বড় ডিলেমার মধ্যে পড়ে গিয়েছিল। কোনো দুষ্ট লোক যদি বলে বিএনপি এই অঙ্গীকারগুলো করেছে যেন ইলেকশনটা হয়ে যাক সেই জন্য। হ্যাঁ, বিএনপি তো এটা বলেছে। এই যে অঙ্গীকারগুলোর কথা বলছি, হ্যাঁ না, এখন এই অঙ্গীকারটা তো এখন তো ধরেন আমি বলছি না, কেউ যদি বলে, কিন্তু গণভোটটা তো একটা প্রসেস, এটা হয়ে গেছে, কিন্তু বিএনপি তার অঙ্গীকার ফলো করছে কিনা এটা তো জনগণেরই দেখার কথা। জনগণ তো এটা দেখবে। দেখেন, এই সরকারটা যখন ক্ষমতায় আসলো, এই সরকারটার আসলে কিছু দুর্ভাগ্য তো আছে। ইরানের যুদ্ধ আসলো, হাম আসলো, এগুলো সবগুলো কিন্তু আরোপিত। এটা কিন্তু কোনোটাই বিএনপির কোনো, ইভেন দেখেন কালকের পরীক্ষার যেটা প্রশ্নপত্রও কিন্তু আগের সরকার করেছে, এটাও কিন্তু সংসদে বলা হয়েছে, কিন্তু ঘাড়ে তো পড়েছে বিএনপি। এটা পড়তেই হবে, কারণ যে সরকার থাকবে তার এটা পড়তে হবে। কিন্তু সেই জায়গা থেকে আপনি যদি দেখেন যে বিএনপি তো করার চেষ্টা করছে, এখন 4, 4.5, 5 মাসে বিএনপি চেষ্টার তো ঘাটতি নাই। তো জনাব তারেক রহমানের একটা বক্তব্য, আমি জানি না আপনার মনে আছে কিনা, উনি বলেছিলেন যে আমার তো আসলে আমি তো একটা পলিটিক্যাল দল এবং আমি ভোটের রাজনীতি করি, তাহলে এই 5 বছর আমি এমন কিছু করব না যে এর পরের বার আমাকে যাতে ভোট না দেয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি এখন পর্যন্ত আমি বিশ্বাসই করতে চাই যে বিএনপি যে অঙ্গীকারগুলো করেছে, হতে পারে আপনি যখন সরকারে চলে যান মানে অক্ষরে অক্ষরে হয়তো পুরাটা মানে 5 মাসের মধ্যে নাও হতে পারে, কিন্তু ওই পথে হাঁটা এবং যে কথাটি আপনি বলছিলেন যে সংস্কার তো একটা প্রসেস, এটা চলতে থাকবে। সো চলার পথে তো বিএনপি হাঁটছে, আমার মনে হয় বিএনপি হাঁটছে। দুইটা ব্যাপার। প্রথমত হচ্ছে আমি আপনাদের দুজনের সাথে একটা জায়গায় একটু দ্বিমত করব যে অ্যামেন্ডমেন্ট এবং রিফর্ম, আমি কিন্তু মতামত দিচ্ছি না, আমি প্রভোগ করার চেষ্টা করছি আপনাদের। আপনারটা মতামত, আমার কিন্তু মতামত হিসেবে বিবেচনা করলে হবে না, এবং মতামত যেটা হোক আমি আপনাদেরকে একটু উস্কানি। আমার পয়েন্ট হচ্ছে এটা শুধু শব্দগত বিতর্ক না, এটা একটা ক্লিয়ার রাজনীতি আছে, এবং রাজনীতিটা আমি একদম ক্লিয়ারলি বললাম। মানে রিফর্মের যে আর্গুমেন্টটা বিরোধী দলের, ওইটার মানে ট্রেজেক্টরি খুব ক্লিয়ার। দ্বিতীয় মানে যে সংবিধান সংস্কার পরিষদ যেটার কথা বলা হচ্ছে, এটা তো প্রথম একটা হয়েছিল 72-তে, এইটা দ্বিতীয় হবে। এবং এনসিপির যে দ্বিতীয় প্রজাতন্ত্র, সেকেন্ড রিপাবলিক, এবং জামায়াতের যে 24কে কেন্দ্র করে রাজনীতি, সেইটা এবং সেইটার ভিত্তি হবে একটা নতুন সংবিধান।
সো তারা ওই রাজনীতিটাকেই প্যাক করেছে এবং ইতিহাসে 47 সাল থেকে লিখতে এবং হবে। 47 থেকে 24-এর এইটাকেই প্যাক করা হলো রিফর্ম শব্দের মধ্যে। দেখেন রিফর্মের যে মূল ব্যাপারটা, মানে রিফর্মের যে কন্টেন্ট, যেগুলো আমি কন্টেন্টের সাথে একমত। আমি মনে করি যে দেশে জুডিশিয়ারি সেপারেট হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, ইলেকশন কমিশন পাওয়ারফুল হতে হবে, দেশের সরকার প্রধানের ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সাংবিধানিক পদে নিয়োগগুলো ফেয়ার হতে হবে। রিফর্মের কন্টেন্ট নিয়ে আমার কোনো আপত্তি নেই, এবং আমার আপত্তিটা হচ্ছে রিফর্মের রাজনীতির পার্টটা নিয়ে। আমার আর্গুমেন্টটা হচ্ছে যে যদি আপনি কন্টেন্টটা বাস্তবায়ন করে ফেলেন, মানে ওইটা ইমপ্লিমেন্টেশনে যান, তাহলে আর ওই রাজনীতি করবার সুযোগটা থাকে এবং না। এখানে ওই বিতর্কটা মারা যায়। জিল্লুর ভাই জিল্লুর ভাই, এখানে হ্যাঁ, একটা মিনিট ও আমি শেষ বলে নিই করে। এই প্রশ্নটা। মানে রিফর্মের কন্টেন্টটাই যদি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হয় না। সমস্যাটা হয়েছে বিএনপি যখন অ্যামেন্ডমেন্টের কথা বলছে, কিন্তু ইতোমধ্যেই বিএনপি কয়টা জায়গায় ব্যত্যয় ঘটিয়েছে, যেটা আমার মনে হয় যে সিরিয়াস ব্যত্যয়। যেমন বিচার বিভাগের সচিবালয় সংক্রান্ত ব্যত্যয়, হিউম্যান রাইটস কমিশন গঠন করা সংক্রান্ত ব্যত্যয়, এবং গুম কমিশন সংক্রান্ত ব্যত্যয়, এবং বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধির ব্যাপারে কিছু সিদ্ধান্ত এসেছে, সেটাও কিছু ব্যত্যয় ঘটেছে। সো এই জায়গাটাতে আমার একটা ব্যক্তিগত পজিশন হলো যে জুলাই সনদের যে মোটামুটি 80টা প্লাস যে ধারা, তার মধ্যে মোটামুটি 30টাতে বিএনপি একমত হয়েছে, এবং ওই 30টাও যদি তারা বাস্তবায়ন করে, আই থিঙ্ক দ্যাটস গুড এনাফ ইন দ্য আর্গুমেন্ট প্রসেস। বাকিটা ডেফিনেটলি সে তার নিজের এজেন্ডা অনুযায়ী করুক। কারণ এখানে একটা জিনিস তো ক্লিয়ার জিল্লুর ভাই, সেটা হচ্ছে যে এখনকার যে ডিবেট, এই যে আমরা তিনজন বসে যে আলাপ আলোচনাটা করছি, এটা এই জন্যই তৈরি হয়েছে যে কিছু অতি বুদ্ধিমান মানুষ এমন একটা ফ্রেমওয়ার্ক সাজেস্ট করে গেছে যেটা যাতে আগামী 10 বছরের রাজনীতি ওইটার মধ্যেই থাকে, এবং এটা খুব কনসিয়াস ডিসিশন জিল্লুর ভাই। এটা কোনো মানে এটা এরকম মনে করেন না যে এগুলো আনকনসিয়াস ডিসিশন। আমি নিজে একাডেমিক, আই আন্ডারস্ট্যান্ড একাডেমিকদের ব্রেন কিভাবে কাজ করে, এবং ওই জায়গা থেকে মানে এটা প্ল্যানটাই ওইভাবেই ছিল, এবং ওইটাই এখন হচ্ছে। এখন কথার বিষয় হলো যে বিএনপি কি করবে। বিএনপির নিজস্ব তার যে বিভিন্ন ধারাগুলো সে দিয়েছিল, 31 দফা, তারপরে তার যে নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেগুলোও যদি সে সঠিকভাবে করে ওইটুকুতেও চলবে, বাট সেগুলো সে সঠিকভাবে করুক, এইটাই প্রত্যাশা। এখন এই একটা প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী বা কোনো একটা বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি যদি মনে করি যে তাকে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন 30%ও যদি তিনি ঠিকঠাক মতো করতে পারেন তিনি নিজেকে সফল মনে করবেন। আমার কাছে দ্যাটস এনাফ, ফেয়ার এনাফ। আমার প্রশ্ন হচ্ছে যে অঙ্গীকার করেছেন, সময় আছে, মাত্র 5 মাস গেছে, 5 বছরের জন্য নির্বাচিত। এই যে আপনি যে কয়টা পয়েন্ট বললেন, এই কটা বিষয়ে পদক্ষেপ বিএনপি বলতে পারে যে আমার তো আরও 4.5 বছর সময় আছে, আমি করব, কথা রক্ষা করলেই তো হলো। আপনি কি 4 বছরের মাথায় গিয়ে করলে আপনি বলবেন না, আপনি এটা কখন দেখতে চান? এটা আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন। সময়ের ক্ষেত্রে আমার মনে হয় কখন আপনি বুঝবেন যে এটা করব? আমার মনে হয় যে দেখেন, ইনস্টিটিউশন বিল্ড করতে টাইম লাগে, হ্যাঁ, এবং কেউ যদি নির্বাচনের ইনস্টিটিউশন বিল্ড করতে টাইম লাগে, কিন্তু শুরু করতে হবে। হ্যাঁ, ওইটাই আমি বলছি। শুরুটা আপনি কখন? ওইটাই বলছি জিল্লুর ভাই, ইনস্টিটিউশন বিল্ড করতে টাইম লাগে, কিন্তু নির্বাচনের বছরে গিয়ে যদি কেউ ইনস্টিটিউশন বিল্ডিং শুরু করে, সেটা ফেল করবে। তো ফলে ডেফিনেটলি বিএনপির প্ল্যান যদি থাকে যে আমি 4র্থ বছরে গিয়ে এইটা দিয়ে ইলেকশনে যাব, আমার মনে হয় যে ওইটা উড বি রেসিপি অফ ডিজাস্টার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা প্রত্যাশিত যে 1-1.5 বছরের মধ্যেই মোটামুটি প্রতিশ্রুতিগুলো মানে তারা পূরণ করবে, এবং পরবর্তী যে 3 বছর, এই 3 বছর আসলে ওই প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে ইমপ্লিমেন্টেশনটা হবে এবং ইনস্টিটিউশনগুলো তৈরি হবে। আমার মনে হয় না যে এই ধরনের সুযোগ রাখা উচিত, বা এরকম বিএনপির মনে করা উচিত যে সেটা তার শেষ বছরে গিয়ে করবে। এখানে আরেকটা পয়েন্টও কিন্তু জিল্লুর ভাই ইগনোর না করলেই নয়, সেটা হচ্ছে আমরা যেভাবে ধরেন চিন্তা করছি যে গভর্নমেন্ট এটা করে দিবে, বিরোধী দল এটা করে দিবে, মূল ঝামেলাটা হলো যে গভর্নমেন্ট বা বিরোধী দল এবং বাংলাদেশের যে কারেন্ট স্টেট স্ট্রাকচার, এইটা আসলে কতটুকু এক্সপেরিমেন্ট নেওয়ার মতন অবস্থায় আছে, এটাও আমাদের বোঝা দরকার। সো আমার মনে হয় যে বিএনপির জায়গা থেকে আমি বলতে পারছি না, এটা নারীনা হয়তো আরও ভালো বলতে পারবে, তাদের একটা সংকটের জায়গা আছে যে তারা সব সংস্কার যদি করে ফেলে, তাদের নির্বাহী ক্ষমতা কতটুকু চ্যালেঞ্জের মধ্যে পড়বে। সো এই জায়গাটাতে বিএনপিকে আস্থায় আনার একটা ব্যাপার আছে। হ্যাঁ, দেখেন, আমরা সবসময় চিন্তা করি যে বিরোধী দলকে আস্থায় আনতে হবে, ডেমোক্রেটিক স্টেট এভাবে কাজ করে না, দুই পক্ষকেই আনতে হবে। যে কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দলকে মাথায় রাখতে হবে যে সে চ্যালেঞ্জের মুখে পড়বে, চ্যালেঞ্জ মোকাবেলা করে উঠতে যাওয়া তার কাজ,
আর চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পারলে ক্ষমতার বাইরে যাবে, আবার ক্ষমতায় আসবে, কিন্তু পরে যারা আসবে তারা আর ওই সুযোগটা পাবে না যে যা খুশি তা করার। না, আমি আপনার সাথে একমত যে এখানে চ্যালেঞ্জ বলেন আর মোকাবেলা করা, ভালো কাজ করতে হলে তো আপনার ঝুঁকি নিতে হবে, ভালো কাজ করতে হলে আপনার জনপ্রিয়তা কমতে পারে, সেটাও সবসময় তো আপনি জনতুষ্টির কথা চিন্তা করলে আপনি কোনোদিন ইনস্টিটিউশন বিল্ড করতে পারবেন না। কিন্তু আবার জিলুর ভাই, আপনি যখন পলিটিক্যাল গভর্নমেন্টের আমরা যখন আলাপ করি, হ্যাঁ, পলিটিক্যাল গভর্নমেন্টের সার্টেন ব্যাপার কিন্তু তাকে জনতুষ্টির উপরে নির্ভর করতে হয়, কারণ এটা তাহলে আপনি যে দেশে এখন লেখাপড়া করছেন বা গবেষণা করছেন, সেই দেশে যে ইনস্টিটিউশনগুলো, এই যে চেকস অ্যান্ড ব্যালেন্স এগুলো তৈরি হয়েছে, এগুলো কি যারা করেছে তারা এগুলো মাথায় রাখে? ডেফিনেটলি তারা করেছে। দে গট 200 ইয়ার্স অফ টাইম। 200 বছর ধরে 250 বছরের ইতিহাস টানছেন, কিন্তু বেসিক জিনিসগুলো কত বছর আগে তৈরি হয়েছে? ইভেন যদি আপনি ধরেন ওদের, আমি যদি আমেরিকার এক্সাম্পল দিই, বেসিক জিনিসগুলো কত বছর আগে তৈরি হয়েছে? জিলুর ভাই, আমি যদি আমেরিকার আমি তো আমার মনে হয় গত 40 বছর ধরেই শুনছি যে 200 বছরের ইতিহাস, 200 বছরের ইতিহাস। আমি দুটো ব্যাপারকে কম্পেয়ার করব না জিলুর ভাই, তার দুইটা কারণ। একটা হচ্ছে যে ধরেন আমেরিকার শুধু স্লেভ মানে দাসত্বের আইন বন্ধ করতে 100 বছর লেগে গেছিল। আবার দেখা গেছে তারা অনেক কিছু অনেক ফাস্ট করেছে, যেমন হিউম্যান রাইটসের সেই সময় আর এই সময় কিন্তু অনেক পার্থক্য। এখন আমাদের সময়ের অনেক, প্রথমত জিলুর ভাই, আমাদের জার্নির সাথে আমেরিকান জার্নি কম্পেয়ার আমি যাব না, কারণ দুইটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, দুইটা দেশের সোশ্যাল কনটেক্সটও আলাদা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ডেফিনেটলি ডেমোক্রেসি লাগবে, আমাদের ডেফিনেটলি গুড ইনস্টিটিউশন লাগবে, আমাদের ডেফিনেটলি গুড ক্ষমতার হ্যান্ডওভারের সিস্টেম লাগবে। আমরা যে জায়গাটাতে গত 54 বছর ডেভেলপ করেছি, দেখেন আমেরিকা এখন চিন্তা করছে যে হচ্ছে তার মানে তার ফ্রিডম অফ স্পিচ লেভেল অন্যরকম ভাই। আমরা এমন একটা দেশে পৌঁছে আছি যেখানে আপনি একটা কার্টুন আঁকার জন্য মানে আপনার পিছনে লেগে যায় মানুষজন, এবং তারাই লেগে যায় যারা একটা সময় কার্টুনিস্টকে যখন জেলে মেরে ফেলা হয়েছে তার প্রোটেকশনের জন্য আন্দোলন করেছে। তো আমাদের দেশটা হচ্ছে এরকম যে যখন আপনি ক্ষমতার বাইরে থাকবেন তখন আপনাকে সব কিছু দিতে হবে, যে মুহূর্তে আপনি ক্ষমতার ভেতরে চলে যাবেন তখন ওই জিনিসগুলোই আবার আপনি আরেকজনকে দিবেন না। সো আমার পয়েন্টটা হচ্ছে জিলুর ভাই, আমাদের জন্য এটা লাগবে, কিন্তু আমরা কিভাবে এখানে যাব, কতটুকু মানে জনমতের সাথে ইনভলভ হওয়া, স্টেক হোল্ডারদের সাথে ইনভলভ হওয়া, এগুলোতে হটকারী হওয়া যাবে না। কারণ একটা জিনিস কি জিলুর ভাই, আপনি ধরেন সেকেন্ড রিপাবলিকে চলে গেলেন, আপনি মানে নতুন সংবিধানে চলে গেলেন, বাংলাদেশ ইজ এ স্টেট ইন মেকিং। হ্যাঁ, এটা 54 বছরের একটা জার্নি। আপনি যদি চিন্তা করেন এই 54 বছরে আমাদের একজন মানে রাষ্ট্রপতিকে, আমি এটা শেষ করি জিলুর ভাই, একজন রাষ্ট্রপতিকে সপরিবারে মেরে ফেলা হয়েছে, একজন রাষ্ট্রপতিকে মেরে তার লাশ মানে লুকায় ফেলা হয়েছিল, অনেক খোঁজাখুঁজি করার পরে তার লাশ পাওয়া গেছে। একজন রাষ্ট্রপতি যেদিন ক্ষমতা ছাড়ছে তার পরের দিন সে জেলে গেছে, আর একজন পালায় গেছে, আর একজনের ক্ষেত্রে তাকে জেলে দীর্ঘ একটা সময় জেলে থাকতে হয়েছে, এবং মানে পরবর্তীতে এসে সেখান থেকে যে অসুস্থতা ডেভেলপ করে তিনি মারা গেছেন। এটা কোনো সুস্থ কালচার না ভাই, এইটা কোনো সুস্থ রাজনীতির কালচার না। আপনি এইখানে যতই নীতি নৈতিকতার আলাপ করেন, এখানে একজন রাজনীতিবিদ অলওয়েজ চিন্তা করবে সে হার্ড পাওয়ার এবং তার এক্সিস্টেন্স ব্যালেন্স করবে কিভাবে। আমি নাগরিকের জায়গা থেকে এটুকু বলতে পারি যে এগুলো আমাদের দাবি, রিফর্ম হোক, বিরোধী দল রিফর্ম বলতেছে, সরকার দল অ্যামেন্ডমেন্ট বলতেছে। আমাদের কথা হচ্ছে যে তুমি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রিফর্ম করো, কিন্তু এগুলো দাও। এবং বিএনপির এটা দেওয়া উচিত প্রথম 1.5 বছরের মধ্যে। সে যদি চিন্তা করে সে 1.5 বছরের পরে গিয়ে এগুলো নিয়ে রাজনীতি করবে, সেইটা তার নৈতিক অবস্থানকে জোরালোভাবে দুর্বল করবে। ওই কথা দিয়ে শেষ করে যে বিএনপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে, আমি মনে করি না যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল। আমি মনে করি না যে বিএনপি এই 17 বছরে এত জঞ্জাল বা যেসব টার্ময়েলের ভিতর দিয়ে বিএনপি গেছে, বিএনপির এই শিক্ষাটা হয়ে গেছে। আমি মনে করি না যে বিএনপি এই রিস্কটাতে যাবে যে তাকে নৈতিকভাবে যাতে দুর্বল করে দেয়। তো যে কথাটা আসিফ বলছেন, উনি যেহেতু পলিটিক্যাল সায়েন্সে পড়েন, উনার আন্ডারস্ট্যান্ডিং থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার দেন আস। আপনিও পড়েছেন, আমি পলিটিক্যাল সায়েন্টিস্ট না, কিন্তু সেই জায়গা থেকে আসিফ বলছে যে এটা তো একটা ইনস্টিটিউশন, এবং একটা ইনস্টিটিউট চালাতে গেলে তাকে তো আসলে অনেক জায়গা থেকে চিন্তা করতে হবে। এক্সপেরিমেন্টাল কিছু আসলে বাংলাদেশের মানুষ কতটা নিতে পারে সেটাও কিন্তু অনেক বড় দেখার একটা জায়গা। দেখেন বাংলাদেশে আসলে বিরোধী দলগুলোর কথাও যদি বলেন, আপনি যে বলছেন যে বিএনপি করছে বা কতটুকু করবে, বিএনপি বিশ্বাস করেন
শুধু বিএনপি না, বাংলাদেশে যেই সরকার গঠন করবে না কেন, বাংলাদেশের নিয়তি হচ্ছে এমন একটি বিরোধী দল পাওয়ার যে বিরোধী দল সব কিছুতে বিরোধিতা করবে, সব কিছুতে। আপনি দেখবেন ভালো একটা কিছু হলেও বিরোধিতা করবে, ওয়াকআউট করবে, চলে যাবে, এটা নিয়তি। বিএনপিও বিরোধী দল হলে একই কাজটা করবে। এই কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা কথা এসেছিল না, আমি কিন্তু এটা চাই নাই, বিকজ আমার কাছে মনে হচ্ছে এই এক্সপেরিমেন্টটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য উচিত হবে না। আর যদি সেই এক্সপেরিমেন্টটা ধরেন ভোট ব্যাংকের উপর বেস করে হয়, তাহলে আপনি দেখবেন কোনো বিলই পাস হতে পারবে না, মানে সারাক্ষণ বিরোধিতার জায়গায়। তো এই যে ওই আগের কথাতেই ফেরত যায় যে শব্দের মারপ্যাচ দিয়ে চলে, বিপ্লব না অভ্যুত্থান, রিফর্ম নাকি আপনার অ্যামেন্ডমেন্ট, এইগুলার মারপ্যাচে করেই আপনি শুধু বিরোধিতা তৈরি করবেন। তো বাংলাদেশের সিস্টেমটাই হয়ে গেছে এমন। আরেকটা প্রসঙ্গে যদি আমি বলি, এই যে দেখেন, আমি এই কথাটা কালকেও একটা জায়গায় বলেছি, কিন্তু আমার মনে হয় এই কথাটা বলাই উচিত। এই যে আমরা এত সংবিধান নিয়ে কথা বলছি না, সবচেয়ে সরব কে? বিরোধী দল। আপনার মনে আছে 4-5 দিন আগে বা গত উইকে পাকিস্তানের 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের যারা বিরোধী দল আছে তাদের ছাত্র উইং পাকিস্তানে গেছেন, এবং সেইখানে আমাদের মুক্তি বাহিনীকে বলা হয়েছে গুন্ডা, এবং সেই গান আপনারা শুনেছেন, আল বদরকে গ্লোরিফাই করা হয়েছে, এবং সেখানে তার যে ওয়েলকাম দেখলাম। এখন এই প্রশ্নটা আমি কালকে একজনকে করেছিলাম জামাতের, তিনি বলছেন উনি জানেন না। এটা একটা সহজ উত্তর, জানি না, কিন্তু আমরা তো আসলে সবাই এটা দেখেছি। এই প্রশ্নটা কি তাহলে বয়ান জারি থাকতে পারে না, যে যারা এই মুহূর্তে এই সময়ে 24 পরবর্তী সময় আপনি বলছেন যে আপনি সংবিধান কার জন্য? বাংলাদেশের জন্য। বাংলাদেশ হয়েছে কোথায় থেকে? মুক্তিযুদ্ধ দিয়ে। সেই মুক্তিযোদ্ধাকে যারা গুন্ডা বাহিনী বলল, আপনি কি ওই বিরোধী দলের কাছ থেকে কোনো অফিসিয়াল কোনো প্রতিবাদ লিপি পেয়েছেন বা এটা নিয়ে? বা তারা সেলিব্রেট করেছে, তারা এটাকে সব জায়গায় প্রচার করেছে। তাহলে আপনি সংবিধান নিয়ে এত কথা বলছেন, কিন্তু যেটা আপনার মূল, সেইখানে আপনাকে হিট করছে। আজকে দেখবেন এবি পার্টির একজন খুব বড় নেতা, তিনি বলেছেন যে আমাদের স্বাধীনতা তো 71-এ হয় নাই, আমাদের স্বাধীনতা হয়েছে 47-এ। তাহলে আমাদের কিন্তু প্রফেসর নারীন, এটা তো হবে যখন আপনার জাতীয় সংসদে জাতীয় সঙ্গীত বাজবার সময়ে কেউ দাঁড়ায় না, এবং সেটা যখন সরকারি দল সেটা নিয়ে সোচ্চার হয় না, বা স্পিকার যখন সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয় না, তখন তো এগুলো হবে, এগুলো আমাদের আরও দেখতে হবে। হ্যাঁ, আমি মনে করি যে এটা শুধু স্পিকার, এটা তো তারা একটা ভুল পথে হাঁটছে। দেখেন, 71-এর প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নাই, এবং আমরা মানে দুর্ভাগ্য বলেন বা সৌভাগ্য বলেন, এবং তারা সংবিধান মেনে, আমাদের নিয়ম কানুন মেনেই তো শপথ নিয়েছেন নির্বাচন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সংবিধান মেনেই তো তারা মানে শপথ নিয়েছেন। সেই সংবিধানকেই এখন আবার তারা বলছেন পুরোপুরি চেঞ্জ করতে হবে। এই সংবিধানের ভিত্তিতেই তো রাষ্ট্রপতি বক্তৃতা দিয়েছেন, তাই না? তাহলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সব কিছু খুবই কমপ্লিকেটেড, কিন্তু কমপ্লিকেটেড সিচুয়েশনটা ক্রিয়েট করছে ওই আসিফের কথার মতো, যে এটা একটা রাজনৈতিক জায়গা থেকে এটাকে ব্যবহার করা। এখানে আসলে দেশ নাই, এখানে আসলে মানুষ নাই, এখানে শুধু পার্টিকুলার রাজনৈতিক দলগুলোর রাজনীতি। কিন্তু সাধারণ জনগণ, আপনি যেটা বলছিলেন, ওই সাধারণ জনগণ আসলে এটার এই মারপ্যাচে পড়ে না, আমার কাছে তাই মনে হয় এই মুহূর্তে। আসিফ, রাষ্ট্র গঠন অলওয়েজ একটা এলিট কাজ ভাই, এটা সাধারণ জনগণের কাজ না। আমার এই কথার জন্য হয়তো বা আমি খুবই অজনপ্রিয় হব এবং আমাকে অনেকেই বকাবকিও করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সাধারণ জনগণ তার প্রতিদিনের ইস্যু নিয়ে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্র গঠন করে হচ্ছে নগরের কিছু গ্রুপ, এবং তারা ঠিক করে যে কিভাবে রিসোর্সগুলো ডিস্ট্রিবিউট হবে, এবং এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা কাজ, এবং এটাতে আমার কোনো প্রবলেম নেই, অ্যাজ লং অ্যাজ সে রাষ্ট্রটাকে তৈরি করছে এমনভাবে যাতে এখানে সাধারণ মানুষকে শোষণ করা না হয়, সাধারণ মানুষকে নির্যাতন করা না হয়, এবং তাদের রক্তের ওপরে নিজেদের প্রফিট বিল না হয়। সো ওই জায়গা থেকে রাষ্ট্র গঠন ইজ অলওয়েজ আ কাইন্ড অফ এলিট এক্সারসাইজ। সাধারণ মানুষ মাঝে মাঝে চলে আসে রাস্তায়, যেটা জুলাইয়ের সময় হয়েছিল, কিছু সময়ের জন্য পুরো মানে ক্ষমতা কাঠামোকে মাটির সাথে মিশিয়ে দেয়, আবার সে তার নিজের কাজে চলে যায়। তখন আবার ওই নতুন এলিট গ্রুপ এসে সাধারণ মানুষের ওই ইমোশন নিয়ে ব্যবসা করা শুরু করে। এটা বাংলাদেশ সহ পৃথিবীর মোরালে সব জায়গাতেই হচ্ছে। মূল আলাপটা আমার যে জায়গাতে মনে হয়, যেটা নারিনাপাও একটা পয়েন্ট এনেছিল, জিলুর ভাই, বাংলাদেশে এখনও আমরা হয়তোবা ভেবেছিলাম যে যেহেতু আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে প্রচণ্ডভাবে ইউজ এবং অ্যাবিউজ করেছে তার হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে, তো ফলে 24-এর পরে এই রাজনীতিটা আসবে না। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সোসাইটিতে
মুক্তিযুদ্ধের রাজনীতি রেলিভেন্ট আছে, যে একটু ভিন্নভাবে একটা জিনিস আমার মনে হয় যে এই পর্যায়ে এসে আমাদের মানে স্বীকার না করে উপায় নাই, বাংলাদেশে যতদিন মুক্তিযুদ্ধ বিরোধিতা থাকবে ততদিন মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিও থাকবে। আবার একই রকমভাবে জুলাইয়ের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, জুলাইয়ের বিরোধিতাও যত হবে জুলাইয়ের পক্ষের রাজনীতিও তত হবে, কারণ যে কোনো গ্রেট হিস্টোরিক্যাল মোমেন্টের এই ধরনের একটা ঘটনা ঘটে। এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদের সরকার দল বিরোধী দল তারা কতটুকু সেন্সিবল ওয়েতে মানে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে প্রবলেম সলভ করে। আমি মনে করি যে যেহেতু বিএনপি ম্যান্ডেট পেয়েছে 2/3 এবং তারা যদি সেই ম্যান্ডেট ব্যবহার করে তারা যে সংস্কারগুলো প্রতিশ্রুতি দিয়েছে এবং যেগুলোতে একমত হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করে ফাইন, তারা যদি এটা করতে না পারে এবং বিরোধী দল যদি আগামী নির্বাচনে 2/3 পায়, আমার কোনো আপত্তি নেই, তারা সেম জিনিসটা করুক। কিন্তু কথাটা হচ্ছে যে দুইটা পক্ষকেই কোনোভাবেই পার্লামেন্টারি ফ্রেমওয়ার্কের বাইরে যাওয়া যাবে না, কারণ এখন যে আলাপটা আপনি যদি খেয়াল করে দেখেন গত 2 বছরে বাংলাদেশের নানা বুদ্ধিজীবী থেকে শুরু করে অ্যাক্টিভিস্ট এমন আলাপ দিয়েছে যেগুলো শুনলে মনে হবে যে স্টেটকে আপনি সকালবেলা ভাঙবেন, সন্ধ্যাবেলা গড়বেন, রাত্রেবেলা আবার ভাঙবেন, মানে এইটা ঘর বাড়ির মতন মুড়ি মুড়কির মতন একটা অবস্থা হয়ে গেছে। বাস্তবতা হচ্ছে ভাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ক্ষেত্রে একটা রাজনৈতিক ভ্যালিডিটি দিয়েছে, কিন্তু কোনো স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক দেয়নি। গণ অভ্যুত্থানের স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক দেয় না, বিপ্লব দিতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু গণ অভ্যুত্থান না। সো গণ অভ্যুত্থান যেটা হয়েছে, বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের পুরো স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ হয়ে গেছিল, তাই তো 14তে বন্ধ হয়ে গেল, 18তে বন্ধ হয়ে গেল, 24-এ বন্ধ হয়ে গেল। তাহলে গণ অভ্যুত্থান প্রচণ্ড শক্তি দিয়ে ওই বন্ধ দরজাটাকে খুলে দিছে, দিয়ে বলছে এখন তুমি তাহলে নির্বাচন করো, ইলেক্টেড প্রতিনিধি দিয়ে পার্লামেন্টের থ্রুতে কাজ করো। এখন আপনি যদি এইটাকে বিপ্লবে কনভার্ট করে এবং ওই বয়ান নিয়ে এসে আপনি যদি চান যে আপনি রাষ্ট্রকে ভাঙবেন, গড়বেন এবং আপনার নিজের রাজনৈতিক বৈধতার জন্যই শুধু এটা করবেন, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ জরুরি না, তখন এটা প্রবলেমেটিক রাজনীতি। সো আমি জাস্ট একটা আপনার শেষের দিকে চলে এসেছি, জাস্ট এক লাইনে আপনি যদি মানে 1 মিনিটের মধ্যে উত্তর দেন। বিএনপি একসময় দক্ষিণ পন্থার দিকে তার ঝোঁক ছিল, কিন্তু তার মধ্যপন্থার রাজনীতিটা করবার চেষ্টা করেছে, আর অভ্যুত্থানের পরে আসলে বিএনপি একেবারে সরাসরি একটা মধ্যপন্থার মধ্য অবস্থান নিয়েছে। কিন্তু লক্ষণ যেটা দেখা যাচ্ছে যে দেশে এই সময়টা তো বিএনপি এখন তো 4 মাসের বেশি সময় ক্ষমতায়, এই সময়টা তো চরম দক্ষিণ পন্থার যে বিস্তার এবং তার যে দাপট সেটা কিন্তু দৃশ্যমান। আপনি অ্যাগ্রি করেন না? আমি আপনার সাথে একমত যে দক্ষিণপন্থার যে বিস্তারটা শুরু হয়েছিল সেটা এখনো চলমান এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে, এবং এটা আমি জানি না বিএনপি কতটুকু আটকাতে পারবে বা এটা আটকানোর প্রজেক্ট বিএনপির আদৌ আছে কিনা, কারণ এটা আটকানোর একমাত্র উপায় হচ্ছে শিক্ষা, এবং শিক্ষায় যদি মানে আরো রেভলিউশনারি অ্যাপ্রোচ না নেওয়া হয় তাহলে এটা আটকানোর কোনো উপায় নেই। জলিল ভাই জাস্ট একটা পয়েন্ট বলি, তবে এটাও ঠিক দক্ষিণপন্থার উত্থান কিন্তু গত 6 মাসে শুধু ঘটে নাই, দক্ষিণপন্থার উত্থান ঘটা শুরু করেছে অন্তত গত 10 বছরের টাইম স্প্যানে, এবং যখন গণতন্ত্র থাকে না সোসাইটিতে তখনই এই ধরনের দক্ষিণপন্থা আরো বেশি। আমার প্রশ্নটা ছিল যে এখন তো গণতন্ত্র আছে, বিএনপি একটা মধ্যপন্থার রাজনীতি করছে এবং ডান বাম সবাইকে নিয়ে মোটামুটি চলবার চেষ্টা করছে, সেই জায়গায় প্রশ্নটা। আপনি বলেছেন যে আপনি এখনো শঙ্কার মধ্যে আছেন এবং বিএনপির আপনি এখন পর্যন্ত লক্ষণ থাকেন না। আমরা শেষের দিকে ক্লোজিং রিমার্কস 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম। হ্যাঁ, আমিও এটা মনে করি যে দক্ষিণপন্থার উত্থান তো আসলে শুধু রিসেন্ট ডেইজে হয়নি, পুরো পৃথিবীর সব জায়গাতে কিন্তু সব দেশেই এক ধরনের ধর্মীয় রাজনীতি বা এগুলোর একটা প্রভাব দেখা যায়। তবে বিএনপির জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং আসিফ যে কথাটি বলছেন যে শিক্ষা মানে খুব রেভলিউশনারি কিছু করতেই হবে, এবং সেই পথে কিন্তু বিএনপি হাঁটছে, বিএনপির এডুকেশন পলিসি কাজ করছে, কতটা বাস্তবায়িত হবে জানি না, কিন্তু চলছে। তার সাথে সাথে আমি আরও 2টা জায়গায় মনে করি এমফ্যাসিস দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে একটা নারী বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আপনি যদি বিএনপির রাজনৈতিক ইতিহাস দেখেন, সবসময় এই 2টা মন্ত্রণালয়কে তারা সেকেন্ডারি মন্ত্রণালয় মনে করেছে। আমি মনে করি যে এই মুহূর্তে এই কথাটা জারি রাখতেই হবে যে আপনি যদি দক্ষিণ পন্থাকে মোকাবেলা করতে চান তাহলে আপনার নারী বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে এমন জায়গায় নিতে হবে যে এটাই আপনার একটা শক্ত সামর্থ্য জায়গা হয়ে যাবে যারা দক্ষিণ পন্থাকে সরাসরি চ্যালেঞ্জ করবে। আমি এটা মনে করি। আসিফ, এবারের ইলেকশনের যখন ডেটাগুলো আমরা প্রাইমারিলি দেখছিলাম, প্রচুর ভোট নারী ভোটার জামাতকে ভোট দিয়েছে। সো এর একটা কারণ হচ্ছে যে একটা লং টাইম ধরে জামাত নারীদের সাথে ইনভলভ হয়েছে, বিএনপি সেই ক্ষেত্রে ইনভলভ হতে ফেইল করেছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে বিএনপি যে পলিসি নিয়েছে এখন পর্যন্ত
আমরা অনেক কথাবার্তা শুনেছি, কনক্রিট পলিসি আমরা এখন পর্যন্ত দেখি নাই। তৃতীয় যে ব্যাপারটা কালচারের প্রসঙ্গে, বিএনপি যখন নির্বাচনের প্রচারণা চালিয়েছে এবং তাদের প্রধানরা যখন কথা বলেছেন, তারা মোটামুটি একটা মেসেজিং করার চেষ্টা করেছেন যে শিক্ষা, খেলাধুলা এবং কালচার, এই তিনটার মাধ্যমে সমাজে যে উগ্র দক্ষিণপন্থার উত্থান ঘটেছে সেটাকে তারা কাউন্টার দিবে। আমি মনে করি পলিসি আকারে এটা চমৎকার, কিন্তু গত 6 মাসে আমি এটার বাস্তবায়ন যথেষ্ট দেখিনি। কারণ আমাকে দেখতে হবে যে পলিসি যখন দিচ্ছেন এবং মানে সেটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে। সংস্কৃতির ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে সংস্কৃতির ক্ষেত্রে মোরলেস একই রকম ব্যাপার, সেই মানে পুরনো প্রসেস, পুরনো ওয়েতে চিন্তা করা। খেলাধুলার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক জায়গাতেই ইভেন আমাদের খেলাধুলা যে পুরোটা দুর্নীতির মধ্যে ঢুকে গেছে, সেটা নিয়েও বন্ধ করার খুব একটা আমরা প্রক্রিয়া দেখিনি। শিক্ষার ক্ষেত্রে এটা ঠিক যে দুটো জিনিস শিক্ষার ক্ষেত্রে গভর্নমেন্ট নিশ্চিত করেছে। একটা হচ্ছে যে আগের মতন আর মানে খুব ইজিলি গার্ড দেওয়া হবে না, মানে গার্ডটা খুব সিনসিয়ারলি দেওয়া হবে এবং প্রশ্নপত্রের ব্যাপারে আরেকটু সিনসিয়ার হওয়া হবে। আমার মনে হয় যে এই দুইটা ভালো উদ্যোগ। তবে শিক্ষা শুধুমাত্র প্রশ্ন বা পরীক্ষা কেন্দ্রে গার্ডে লিমিটেড থাকলে হবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে শিক্ষাটা প্রাইমারি স্টেজ থেকে কিভাবে বিল্ড করা যায়। যখন ধরেন একটা ছেলে মেয়ে প্রাইমারি স্কুল থেকে শিখে আসবে যে সে নারী মানে সে দুর্বল না, বা সে নারী মানে সে তার বাবার সম্পত্তি পাবে না, বা এইটাও শিখবে না যে অমুক হিন্দু মানে তার সাথে আমি বন্ধুত্ব করব না, কারণ আমাদের সোসাইটিতে তো এখন এগুলোই প্রচার হচ্ছে। এইটা তখনই হবে যখন আমি দেখব যে শিক্ষা সংক্রান্ত যে কমিটিগুলো আছে সেখানে যারা রয়েছেন তারা সহনশীলতার চর্চা করে। যখন দেখব শিক্ষা পলিসি যারা করছেন তারা ধর্মের ভিত্তিতে না, মানুষের পরিচয়ের ভিত্তিতে না, মানবিকতার জায়গা থেকে কাজ করছেন, হিউম্যান রাইটসের জায়গা থেকে কাজ করছেন। এটা অনেক বড় কাজ জিল্লুর ভাই। 6 মাস ইজ নট আ গুড এনাফ টু জাজ আ গভর্নমেন্ট অন দ্যাট, বাট ডেফিনেটলি 2 বছর পরে যদি আপনি আমাকে আপনার সাথে আমন্ত্রণ জানান এই ব্যাপারে কথা বলতে, আর বি মোর দেন হ্যাপি, একদম চুলচেরা ভাবে বলতে যে কতটুকু প্রোগ্রেস ঘটেছে। আপনি কি কিছু বলতে চাইছেন? জাস্ট 1 মিনিট আমার কাছে সময় নেই প্লিজ। আসিফ একটি কথা বলেছে যে নারীর সাথে দক্ষিণপন্থার এক ধরনের কানেকশন জামাত ইসলামী বা ইসলামিক দলগুলো করেছে, বিএনপি এখানে ফেল করেছে। আমি আসলে বলতে চাই বিএনপি ফেল করে নাই, বিএনপিকে ফেল করানো হয়েছে। কারণ আপনি দেখবেন যে নারীদের সাথে যে সংযুক্তিটা ইসলামিক দলগুলো করেছে তারা কিন্তু তাদের রাজনৈতিক ব্যানারে করে নাই, তারা কিন্তু গুপ্ত হয়ে, মানে এই শব্দ বলে অনেকের অ্যালার্জি হয়, কিন্তু কোনো না কোনোভাবে এই নারী মহলে তারা ঢুকেছেন এবং সেটা কিন্তু জান্নাতে টিকিট দেওয়ার স্বপ্ন দিয়ে। আর যে কথাটি আপনি বলছিলেন যে এডুকেশন পলিসি হিসেবে যাতে না থাকে, খুবই গুড নিউজ হচ্ছে আপনি দেখবেন 2027-এ এই গভর্নমেন্ট একটি বই ইন্ট্রোডিউস করছে ক্লাস 6-এর জন্য, লার্নিং উইথ হ্যাপিনেস। আমি মানে ভেরি প্রাউড যে এটা পাঁচলাইনটা আমারই দেওয়া, আমার করা, এটা বইয়ের কাজ চলছে। এই কথাটাতে আপনি যেগুলো দেখতে চাচ্ছেন যে নারীকে নারী হিসেবে দেখা, দুর্বল হিসেবে দেখা না, এটা পুরোটা একটা সিস্টেম। এবং বিএনপি কিন্তু অলরেডি একটা জিনিস করেছে, আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, যেটা বিএনপির একটা ফ্ল্যাগশিপ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে নতুন কুড়ি। সেই নতুন কুড়ি কিন্তু একটা খেলাধুলার নতুন কুড়ি করেছেন, এবং সেই নতুন কুড়ির প্রোগ্রামে আপনি 22 লাখ কিশোরী অংশগ্রহণ করছে, যার মধ্যে 11 লাখ ছেলে, 11 লাখ মেয়ে। এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ। তো আমি মনে করি এই পথে বিএনপি হাঁটলে এবং এটা যদি কন্টিনিউয়াস একটা প্রসেস হয় তাহলে ভালো হবে। আমি শুধু একটা পয়েন্ট একটু যোগ করতে যাচ্ছি জিল্লুর ভাই, 30 সেকেন্ড আপুর সাথে। সেটা হচ্ছে যে উনি নারীদের ক্ষেত্রে যে ব্যাপারটা বলেছেন, আমি ওনার সাথে একমত ওই জায়গাটাতে, যে এই নারীদের সাথে এঙ্গেজমেন্ট আসলে শুরু হলো কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে এবং খুবই নন পলিটিক্যাল ওয়েতে। যারা এই ব্যাপারটা একটু খোঁজখবর রাখেন, আমার যে বন্ধুরা এই বিষয়ে গবেষণা করেন, তাদের কাছ থেকে আমার শোনা, নির্বাচনের 3 মাস আগে হঠাৎ করে এই কোরআন শিক্ষার গ্রুপগুলো ইলেকশন প্রচারণার গ্রুপে কনভার্ট হয়ে গেল, এবং ওখানে যে নারীরা গেছেন তারা যে একটা রাজনৈতিক দলের হয়ে এখন কাজ করছেন, এইটাও তাদের অনেকের ক্ষেত্রে ক্লিয়ার ছিল না। সো এই ব্যাপারটাতে একটা ঘটনা ঘটেছে। এখানে 1 সেকেন্ড জিল্লুর ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কথাটা আসিফ বললেন, আপনি জামাতে ইসলামের রিসেন্ট ডেজের খুব বড় বড় পদধারী নারী নেত্রীদেরকে দেখবেন যারা ফেসবুকে গত 10 বছর খুবই ইসলামিক মাইন্ডেড নারী হিসেবে ছিল, কিন্তু পরবর্তীতে জাস্ট ইলেকশনের 1 মাস আগে আপনি জানলেন যে তিনি কমিটির মেম্বার। এবং জামাতে ইসলামী এমন একটি দল, আপনি জানেন যে আপনি জিল্লুর রহমান আর আমি নাহরিন ইসলাম সেখানে গেলে আমরা কোনো পদ পদবি পাবো না, একটা লং প্রসেস, অনেক কিছু ভেতর দিয়ে যেতে হয়। তার মানে হচ্ছে তারা ওই কোরআন শিক্ষার মাধ্যমে তাদের রাজনৈতিক ফায়দাটা হাসিল করেছেন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। আসিফ বিন আলী এবং নাহরিন আই খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক
জ্ঞানী গুণী এবং একাডেমিশিয়ানরা বিতর্ক করলেন। বিতর্ক ঠিক না, দুজন অনেক ক্ষেত্রে একমত হয়েছেন, কিন্তু আলোচনা করলেন, গভীর বিশ্লেষণ করলেন। আমি নিজেকে একেবারেই সাধারণ মানুষ হিসেবে দেখতে চাই এবং সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি এই বিতর্কের মধ্যে না ঢুকি বরং আমি দেখতে চাই, আমি সাধারণভাবে বুঝি যে মানুষ ভোট দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা যে অঙ্গীকার করছেন সেই অঙ্গীকার তারা পালন করছেন কিনা, এটা হচ্ছে আমার প্রধান বিবেচ্য বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আমি দেখতে চাইব যে আমাদের রাষ্ট্র যন্ত্রটি নানা ধরনের সমস্যা উত্থান পতনের মধ্য দিয়ে গত 54-55 বছর গেছে। আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে কিছু দুর্বলতা আছে, সেটা ক্ষমতাসীনরাও চিহ্নিত করেছে, তাদের নানা ডকুমেন্টসে সেটা আছে, অন্যান্য দলগুলো চিহ্নিত করেছে। সেই জায়গায় তারা কী ধরনের পরিবর্তন আনছে? তারা বলতে পারেন যে 5 বছরের জন্যে তারা ক্ষমতায় আছেন, নিশ্চয়ই আনবেন, কিন্তু চতুর্থ বছরে বা তৃতীয় বছরে গিয়ে করবেন তারা, এটা কেউ বিশ্বাস করবেন। আর যদি সেটা করেনও তখন বুঝতে হবে তার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য আছে। সব আবার প্রথম বছরে করে ফেলবেন, দ্বিতীয় বছরে করে ফেলবেন, সেটাও কেউ মনে করে না। ধারাবাহিকভাবে ধীরে ধীরে, কিন্তু শুরুটা তাদের করতে হবে এবং এই শুরুর দিকের আস্থাটা অত্যন্ত খুবই জরুরি বলে আমার কাছে মনে হয়, যে কিছু কিছু কাজ তারা অন্তত মানুষকে বিশ্বাস করাবার চেষ্টা করতে হবে। কারণ আমরা অতীতেও দেখেছি যে যারাই ক্ষমতায় গেছেন তারা নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচন ছাড়াও আমরা অনেক সময় পার করেছি, নির্বাচনী ইশতেহারটাও আসলে উল্টে পাল্টে দেখেননি যারা বিজয়ী রাজনৈতিক দল। এবার যেন তার ব্যতিক্রম হয় সেটা আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।